গভীর রাতে দেবরের সাথে এক নিষিদ্ধ ঝড়ের রাত। স্বামীর অনুপস্থিতিতে একলা ঘরে উত্তাল যৌবন। আজকের গল্পটি শুনলে আপনার শরীরের রক্ত গরম হতে বাধ্য। আজকের কাহিনীটি স্বামী বিদেশে আপন ছোট ভাইকে দিয়ে যৌবন জেলা মিঠাল এর এক গোপন ও নিষিদ্ধ অধ্যায় নিয়ে। গল্পটি শুরু করার আগে কানে হেডফোন লাগিয়ে নিন এবং ঘরের দরজাটি ভালো করে বন্ধ করে দিন, কারণ এই গল্পের প্রতিটি শব্দে মিশে আছে এক আদিম মাদকতা, যা আপনাকে স্থির থাকতে দেবে না। রিমি বিয়ের বয়স মাত্র 2 বছর। শরীর জুড়ে উপছে পড়া যৌবন, যেন বর্ষার ভরা নদী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিয়ের মাত্র 3 মাসের মাথায় তার স্বামী পলাশকে পাড়ি জমাতে হল সুদূর প্রবাসে। সেই যে পলাশ গেল, গত 1.5 বছরে আর আসার নাম নেই। এদিকে রিমির ভরা যৌবন যেন প্রতি রাতে তাকে কুঁড়ে কুঁড়ে খায়। ভিডিও কলে স্বামীর সাথে কথা বলে কি আর শরীরের এই দহন মেটে? রিমির শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি বাঁক যেন এক একটা আগ্নেয়গিরি হয়ে আছে, অপেক্ষা শুধু একটু আগুনের ছোঁয়ার। বাড়িতে রিমি আর তার দেবর রাহুল ছাড়া আর কেউ নেই। রাহুল বয়সে রিমির চেয়ে বছর 2 ছোট, কিন্তু স্বাস্থ্যে আর গঠনে সে পুরোপুরি একজন সুপুরুষ। জিমে যাওয়া, শক্ত পেটানো শরীর, চওড়া কাঁধ আর তার চোখের গভীর চাউনি, সব মিলিয়ে রাহুলের পৌরুষদীপ্ত উপস্থিতি রিমির বুকের ভেতর এক অজানা তুফান তোলে। রিমি নিজেকে সামলায়, নিজের মনকে বোঝায়, এটা পাপ, এটা নিষিদ্ধ। কিন্তু অবদমিত কামনার আগুনের কাছে কি আর নীতিবাক্য খাটে? সেদিন ছিল শ্রাবণ মাসের এক অমাবস্যার রাত। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, বাতাসের শোঁ শোঁ শব্দ আর অঝোর ধারায় বৃষ্টি। জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে, যেন রিমির শরীরের ভেতরে জমে থাকা অব্যক্ত কান্নারই প্রতিধ্বনি। লোডশেডিং চলছে সন্ধে থেকে, পুরো বাড়ি অন্ধকারে আচ্ছন্ন। মাঝে মাঝে বিদ্যুতের চমকানি সেই অন্ধকারকে চিরে দিচ্ছে। রিমি তার বেডরুমে একা শুয়ে এপাশ ওপাশ করছে, পরনে পাতলা ফিনফিনে সুতির দাইটি, যা গরমে আর ঘামে শরীরের সাথে লেপ্টে আছে। গলার কাছে বুকের ভাঁজে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম যেন মুক্তোর মতো চকচক করছে। বাইরের ঠান্ডা বাতাস জানলা দিয়ে ঢুকলেও রিমির শরীরের ভেতরটা যেন জ্বলছে এক অজানা দাবানলে। স্বামীর কথা মনে পড়ে, কিন্তু সেই স্মৃতি এখন আর শান্তি দেয় না, বরং শরীরের ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। ঠিক এই সময়ে, যখন রাত গভীর আর কামনার পারদ তুঙ্গে, দরজায় এক মৃদু টোকা পড়ল। রিমির বুকের থুকপুকানি মুহূর্তেই বেড়ে গেল। এত রাতে কে? রাহুল? এই ঝড়ের রাতে রাহুল কেন তার দরজায়? রিমি কাঁপা কাঁপা হাতে বিছানা থেকে উঠল। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে দরজার দিকে এগিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে জানে না এই দরজার ওপাশে আজ তার জন্য অপেক্ষা করছে এক নিষিদ্ধ জগতের হাতছানি, যা তার জীবনকে পুরোপুরি বদলে দেবে। দরজাটা খোলার ঠিক আগের মুহূর্তটিতে রিমির মনে হল তার শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। সে কি পারবে নিজেকে সামলাতে, নাকি এই ঝড়ের রাতে ভেসে যাবে এক আদিম বন্যায়? দরজার ছিটকিনি খোলার শব্দটা যেন সেই নিস্তব্ধ রাতে বোমার মতো ফাটল। দরজাটা সামান্য ভাগ করতেই বিদ্যুতের এক ঝলক আলো এসে পড়ল রাহুলের মুখে। রাহুলের পরনে শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। বৃষ্টিতে ভিজে তার চুলগুলো কপালে লেপ্টে আছে, আর সেই সিক্ত শরীর থেকে ভেসে আসছে এক অদ্ভুত পুরুষালী ঘ্রাণ, যা বৃষ্টির সোদা গন্ধের সাথে মিশে এক মাদকতাময় পরিবেশ তৈরি করেছে। রাহুলের হাতে একটা মোমবাতি। মোমবাতির সেই কাঁপা কাঁপা আলোয় রাহুলকে যেন কোনো গ্রিক দেবতার মতো মনে হচ্ছে। তার পেশিবহুল হাত, বুকের কাছে গেঞ্জির ফাঁক দিয়ে দেখা যাওয়া লোমশ ছাতি। রিমির চোখ মুহূর্তের জন্য আটকে গেল সেখানে। রিমি ঠোক গিলল, তার গলা শুকিয়ে আসছে। বৌদি, মোমবাতিটা দিতে এলাম, ইনভার্টারটাও কাজ করছে না মনে হয়। রাহুলের গলার স্বর বেশ গভীর, যেন বুকের ভেতর থেকে উঠে আসা এক যান্ত্রিক শব্দ। রিমি কোনো রকমে বলল,
ও হ্যাঁ, ভেতরে এসো। রিমির নিজের গলার স্বর নিজের কানেই অচেনা লাগল। রাহুল ভেতরে ঢুকল। মোমবাতিটা টেবিলের ওপর রাখতেই ঘরের দেয়ালে দুজনের ছায়া নড়াচড়া করে উঠল। রিমি খেয়াল করল রাহুল আজ তার দিকে অন্যভাবে তাকাচ্ছে। সেই চাউনিকে কোনো দেবর সুলভ শ্রদ্ধা নেই, আছে এক ক্ষুধার্ত বাঘের দৃষ্টি। রাহুল ধীরে ধীরে এগিয়ে এলো রিমির দিকে। খুব গরম লাগছে তাই না বৌদি? রাহুলের এই সাধারণ প্রশ্নটাতেও যেন 1000 ভোল্টের কারেন্ট ছিল। রিমি মাথা নিচু করে বলল, খুব। রিমি বুঝতে পারছিল তার পাতলা নাইটির ভেতর দিয়ে তার শরীরের প্রতিটি অবয়ব রাহুলের কাছে স্পষ্ট হয়ে উঠছে। মোমবাতির ওই মায়াবী আলোয় রিমির ভরসা ত্বক যেন মাখনের মতো গলে পড়ছে। রাহুল আর একটু কাছে এগিয়ে এলো, এতটাই কাছে যে রাহুলের গরম নিঃশ্বাস রিমির কপালে এসে লাগছে। রিমির শরীর থরথর করে কাঁপতে শুরু করল। এ কি ভয় নাকি চরম উত্তেজনার শিহরণ? বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়, আর ঘরের ভেতর শুরু হলো আরেক নীরব ঝড়। রাহুল আলতো করে রিমির হাতটা স্পর্শ করল। সেই স্পর্শে যেন রিমির শিরায় শিরায় বিদ্যুৎ খেলে গেল। সে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। এক অদৃশ্য চুম্বক যেন তাকে রাহুলের দিকে টানছে। দাদা তো নেই, তুমি খুব একা তাই না বৌদি? রাহুলের এই কথায় রিমির বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হল। রাহুল এবার তার অন্য হাতটা রিমির কোমরে রাখল। রিমির শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। সে অস্ফুট স্বরে বলল, রাহুল, এটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আজই রাত ঠিক করবে বৌদি, বলে রাহুল এক ঝটকায় রিমিকে নিজের বুকের কাছে টেনে নিল। দুটি তপ্ত শরীরের সংঘর্ষে যেন ঘরের বাতাসও ভারী হয়ে উঠল। রাহুলের শক্ত বুকের সাথে রিমির নরম বুকের বিষে যাওয়া, ঘামে ভেজা শরীরের আঠালো ভাব, আর দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক আদিম পরিবেশ তৈরি হলো। রাহুল মুখ নামিয়ে আনল রিমির গলার কাছে। রিমির ঘাড়ের কাছে রাহুলের গরম ঠোঁটের ছোঁয়া লাগতেই রিমি চোখ বুজে ফেলল। তার মুখ দিয়ে এক অসংলগ্ন গোঙানির শব্দ বেরিয়ে এলো। বাইরে তখন বাজ পড়ার বিকট শব্দ, কিন্তু রিমির কানে তখন শুধুই রাহুলের হৃৎস্পন্দন। রাহুল ধীরে ধীরে রিমির কাঁধ থেকে নাইটির ফিতেটা সরিয়ে দিল। রিমির নগ্ন কাঁধে রাহুলের দাঁতের আলতো কামড় আর জিভের ভেজা ছোঁয়ায় রিমি পাগল প্রায় হয়ে উঠল। সে তার হাত দুটো দিয়ে রাহুলের চুল খামছে ধরল। রাহুল, রাহুল। রিমির কণ্ঠে এখন আর কোনো বাধা নেই, আছে কেবল সমর্পণের আকুতি। রাহুল তাকে বাজা কোলা করে বিছানায় নিয়ে গেল। বিছানায় শোয়ানোর পর রাহুল যখন রিমির শরীরের উপর ঝুঁকে এলো, তখন মোমবাতির আলোয় তাদের ছায়া একাকার হয়ে গেল। রিমির শরীরের প্রতিটি খাজে, প্রতিটি বাঁকে রাহুলের তপ্ত হাতের বিচরণ শুরু হলো। রিমি অনুভব করল তার এতদিনের জমে থাকা তৃষ্ণা আজ মিটতে চলেছে। রাহুল তার বলিষ্ঠ হাত দিয়ে রিমির উরু সন্ধিতে স্পর্শ করতেই রিমির শরীর এক তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। এক বন্য সুখের স্রোত তার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। সে রাহুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শুরু হলো এক আদিম কামনার খেলা, যেখানে কোনো নিয়ম নেই, কোনো বাধা নেই, আছে শুধু দুটি শরীরের একে অপরের মধ্যে বিলীন হয়ে যাওয়ার আকুলতা। বাইরের ঝড় তখন আরও তীব্র হয়েছে, কিন্তু ঘরের ভেতরের ঝড় তাকেও হার মানাচ্ছে। রাহুলের প্রতিটি ধাক্কা, রিমির প্রতিটি শীতকার, সব মিলেমিশে একাকার হয়ে গেল সেই কাল রাত্রিতে। নিবিড় মিলনের সেই মুহূর্তগুলোতে রিমি ভুলে গেল তার অতীত, তার ভবিষ্যৎ। সে শুধু বর্তমানের এই চরম সুখের সাগরে ডুব দিল, যেখানে পাপ আর পুণ্যের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু রক্তমাংসের শরীরের এক অদম্য উৎসব। ঝড় থেমে গেছে, ভোরের আলো ফুটতে শুরু করেছে।
জানলার বাইরে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। রিমি এখন রাহুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। দুজনের শরীরই ঘামে ভেজা, চাদরটা এলোমেলো। ঘরের বাতাসে এখনও সেই মাদকাতাময় গন্ধ লেগে আছে। রিমি জানে সূর্য ওঠার সাথে সাথে তাদের এই রাতের গল্প আবার গোপন হয়ে যাবে। সমাজ, সংসার, নিয়ম সব আবার ফিরে আসবে। কিন্তু এই রাতের স্মৃতি, এই শরীরের দাগ আর মনের গোপন কোণে জমে থাকা এই নিষিদ্ধ সুখ, সেটা কি কখনো মুছবে? পলাশ হয়তো ফিরে আসবে, কিন্তু রিমির মনের ভেতর যে নতুন অধ্যায় শুরু হলো, তার কি হবে?